সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আমাদের খুব প্রিয় একজন মানুষ। তিনিও চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্রকে ভালোবাসেন। অর্থাৎ এই মানুষটিকে দেখলে আসলে অনেক মনে পড়ে যে সেই বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, খল অভিনেতা এবং প্রযোজক, পরিচালকও বলবো আমরা। বিশেষ করে তিনি কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির একটা গার্জিয়ান ছিলেন, এমডি মহোদয় ছিলেন একটা সময় ভিএফডিসির। সেই ওয়াসিমুল বাড়ি রাজীব সাহেবের যে ওয়াইফকে আমরা আমাদের টেলি বাংলাতে নিয়ে এসেছি। তো আমরা একটু কথা বলবো দর্শক, খুব ভালো লাগছে আসলে, যদিও তিনি অনেক ব্যস্ত, অনেক কল করার পরে আসলে পেয়েছি। যা হোক, আচ্ছা জি, একটু জানবো আসলে কেমন সময় পার করছেন এখন। আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চাদের বিয়ে শাদী হয়ে গেছে, ছুটি কাটাচ্ছি, বেড়ানো, দাওয়াত, কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িত আছে, ওগুলো সব মিলিয়ে সময় পাই না। ভালো হচ্ছে, মানুষ আর কি ভালো থাকবে। জি, শারীরিকভাবেও সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সবচেয়ে ভালো থাকা হলো শারীরিকভাবে সুস্থ আছে কিনা, ওটাও আছে আলহামদুলিল্লাহ। সব দিক দিয়ে ভালো আছে, বাচ্চারাও ভালো আছে। আচ্ছা, একটু জানবো আসলে যে আমরাও জানি যে আপনি নিশ্চয়ই হয়তো নিউজগুলো দেখেছেন একের পর এক। অর্থাৎ আমাদের প্রয়াত নায়ক সালমান শাহের কথা বলছিলাম। আমাদের রাজীব সাহেবও কিন্তু, বা রাজীব সাহেবের সাথেও সে অনেক অভিনয় করেছিলেন। প্রথম ছবি তো রাজীব সাহেবের জি, সাথে, কেমন থেকে। হ্যাঁ সেটাই বলছি যে ওই সময়টা তো আপনি জানতেন, সব কিছুই দেখছেন। এই যে সালমানকে নিয়ে এত কিছু হচ্ছে, প্রায় 30 বছর হয়ে গেল, অর্থাৎ 29 বছর পার হয়েছে, 29 বছর প্লাস। কি বলবেন তার রায়টা নিয়ে আসলে, যে এর আগে তার বাবা একটি মামলা করেছিলেন, সেই মামলাটি বলেছে মানে শাহবাগ থানাতে নিয়েছেন যে এটি আত্মহত্যা হিসেবে, তারা হত্যা হিসেবে গ্রহণ করেনি মামলাটি। এবার বিজ্ঞ আদালত গত 20 তারিখে রায় দিয়েছেন যে মামলাটি যেন হত্যা মামলা হিসেবে গ্রহণ করা হয়, এটি আত্মহত্যা নয়। আপনি কি বলবেন আসলে? আমি আসলে আইন সম্পর্কে তো বুঝি না। কয়েক বছর আগে সম্ভবত কোনো এক আমার ফেসবুক ফ্রেন্ড বলেছিলেন, আপনি তো ফিল্মের লোক, সালমান ব্যাপারটা নিয়ে যদি একটু লিখতেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে একটু ছোট মোটো লিখি, তো আমার মনে হলো তাই তো, এতদিন আমি তো ওদের ফ্যামিলির সাথে আসা যাওয়া না থাকলেও সালমানের কেয়ামত থেকে কেয়ামত করা ওই সময় থেকে সালমান আমাকে মা বলে ডাকতো, রাসিফ সাহেবকে বাবা বলেই ডাকতো। এরকম জলি ভাবিকেও তাই ডাকতেন, ওর সাথে যারা মায়ের ক্যারেক্টার করেছেন ওদেরকে মা বলে ডাকতেন, সম্মান দিয়ে কথা বলতে ভদ্র ছিলেন। আর আমি যতটুকু জানতাম সেটা ছিল রাজীব সাহেবের আসা যাওয়া ছিল সালমানদের বাসায়, মানে ওর মা বাবা সামেরা যখন একসাথে সংসার করত ওই সময় কিছু টুকিটাকি ঘটনা, সামেরার সাথে বউ শাশুড়ির গন্ডগোল, এগুলো সব মিলিয়ে আমার একটা সাক্ষাৎকারে আসছিল। কিন্তু সালমানের মৃত্যু নিয়ে আমার কোনো দ্বিমত নেই। যদি সেটা সবাই যেটা বলছে সেটাও যদি হয়ে থাকে, আমি চাই তদন্ত হোক, একবার কেন 100 বার হোক। একজন মানুষ, ওর কি অপরাধ ছিল? এত সুন্দর একটা বাচ্চা, সুন্দরভাবে তার বিচার হোক, এটা কে না চায়? জি। আর ও তো পুরা আমাদের বাংলাদেশের প্রিয় একজন সন্তান। হ্যাঁ, আর যেটা আমি বলেছিলাম সেটা বলেছিলাম, তিনবার তিনটা গভর্নমেন্ট বিচার করলেন। এটা সম্ভবত মানে এটা কি বলবো, এটা বোধহয় বিএনপি আমল, আওয়ামী লীগ আমল, এই দুইটা আমল বোধহয় ছিল না, দুইটা আমলই মানে 3বার ছিল আর কি। হ্যাঁ, 3বার ছিল, 3বার বিচার হয়েছিল। আইনের উপর তো আমাদের কথা বলার কিছু নাই, আইনকে সবসময় সবার সম্মান করা উচিত। সে সম্মানের দিক দিয়ে আমার বক্তব্য ছিল, যেহেতু 3বার আইন ইনভেস্টিগেশন করে কিছু পায় নাই, তাহলে আমার কাছে মনে হয়েছিল যে সামিরা নির্দোষ। কারণ সামিরার মতো মেয়ে আমার ঘরেও আছে, একটা নির্দোষ মেয়ের 30-33 বছর ধরে সে এক ঘরে হয়ে থাকা, তার বিভিন্ন রকমের অসম্মান অশান্তি, পাবলিকলি বের হতে না পারা, ওই একজন মেয়ে হিসাবে জি, বা দুইটা মেয়ের মা হিসাবে আমার মনে এসেছিল যে যদি ও দোষ করলে তো 30 বছরে বের হয়ে যেত। যেহেতু দোষ করে নাই, আমার ধারণা বা আমার ভাবনা হতে পারে না, আমি তো এই দেশের নাগরিক। আমরা সবাই যদি একটা নিয়ে ভাবি, সবকিছু যদি পজিটিভ ভাবি, নেগেটিভ ভাববে কে? সবাই নেগেটিভ ভাবলে পজিটিভ ভাববে কে? আমার ভাবনা থেকে এই কথাটা আসছিল। হ্যাঁ, এখন আবার নতুন করে তদন্ত হচ্ছে, হোক,
অবশ্যই এত সুন্দর একটা বাচ্চার তার যদি তার প্রতি অন্যায় হয়ে থাকে, যেহেতু আমি দেখি নাই, ভক্তরা কেউ দেখে নাই, আন্দাজে আমি কখনো কোনো কথা বলি না, হ্যাঁ যদি হয়ে থাকে অবশ্যই এটার বিচার হওয়া উচিত। সে তো আমাদের বাংলাদেশের একজন সম্পদ ছিল, সন্তান, আমাদেরকে যাদেরকে মা আন্টি যাই ডাকতো, জি তো আমাদেরও তো সন্তান। সন্তান মারা যাওয়ার বেদনা কতটুকু ওটা তো আমি জানি। আমার দুই সন্তান একসাথে মারা যাওয়াতে ওই সালমান মারা গেছে বোধহয় 30-32 বছর হলো, আমার গুলো এরকমই এই এক বছর আগে পরে, হ্যাঁ বছরের মধ্যে 2 বছরে মনে হবে আর কি। হ্যাঁ, সালমান ছিল, আমার গুলো ছিল 95 এ, সালমান 96 জি একই মাসে সেপ্টেম্বর 29-30 সেম আর কি। হ্যাঁ, জি তো এই বেদনা কত বড় বেদনা, সে তো আমার চেয়ে ভুক্তভোগী কেউ না। একজন মায়ের বেদনা, আমারও নীলা ভাবির প্রতি কোনো আক্রোশ নাই বা ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই, ওনার বাসায় আমি কোনোদিন যাইও নাই। সালমান যেদিন মারা গেছে ওই দিন ছাড়া এর আগে বা পরে জি আমার আর কখনো আসা যাওয়া হয়নি। কিছু কথা আসছে, ওই কথাগুলো আমি আজকে এখানে রিপিট করতে চাচ্ছি না, ভাবিকে নিয়ে আচ্ছা আচ্ছা রিপিট করতে চাচ্ছি না। এটা আমি কেন, এটা পুরা বাংলাদেশের পেপার, পত্রিকা, গুগল, যত মানুষ, আমরা কার মুখ বন্ধ করবো? কিছু দর্শক আমার সাথে মিসবিহেভ করছে, এটা আমার কিছু আসে যায় না। আমি একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আমার কথা বলার অধিকার আছে। হ্যাঁ আমি বলেছি এটা এই আর কি, সালমান সম্পর্কে বিচার হোক। আপনিও চান যেটা সাধারণ মানুষ চায়? অবশ্যই বিচার হোক। আর সবচেয়ে বড় কথা হলো, অনেকে বলছেন আমি সামিরার সাথে মিলে গেছি, মজার কথা হলো সামিরার আমার এখনো পর্যন্ত কত 30-32 বছরে আমরা ফেস টু ফেস হই নাই। হ্যাঁ, এই হলো, কিন্তু বিচার তো অবশ্যই হোক চাই, কিন্তু কোনো মেয়ে, কোনো নারী যেন বিনা অপরাধে শাস্তি না পায়, এটা সকল নারীদের জন্যই আমার পক্ষ থেকে চাই। আচ্ছা, যেটা সাধারণ মানুষ সবাই চাচ্ছে। হ্যাঁ, সবাই চায়। দোষী হলে দোষের বিচার অবশ্যই হোক। দোষ করে দোষী পার পেয়ে গেলে তো মানুষ দোষ করেই যাবে। আজকে কাল তার সাথে, কালকে আগামীর সাথে, আপনার সাথে হতে পারে, আমার সাথে হবে আগামী দিন। আর কোনো নির্দোষের যেন শাস্তি না হয়, সেটা পৃথিবীর যে মহিলাই হোক, যে পুরুষই হোক। জি, এই আর কি। আরেকটা কোশ্চেন ছিল আমাদের, যে ওই সময়ে রাজীব সাহেবের সাথে নিশ্চয়ই আপনি শুটিং স্পটে গিয়েছিলেন? মানে সালমানের শুটিং স্পটে গিয়েছিলেন? আমার এটা অতটা ক্লিয়ার মনে নেই, হয়তো পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বা সালমানের সাথে হাই হ্যালো হয়েছিল, সামিরার সাথেও, ওটা সালমানের বউ, এই ধরনের। সামিরার সাথে কিন্তু আমার সরাসরি কখনো কথা আমার মনে পড়ে না। আচ্ছা, আর যেটা সামিরার প্রতি আমার একটা মায়া কাজ ছিল, করতো। হ্যাঁ, মায়া কাজ করে এখনো। সামিরার দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত আমি সামিরাকে খারাপ বলতে পারছি না। আমি নিজের চোখে দেখি, সেটা কেউ পারছে না, কেউ পারছে না। মানুষ খামাকা গালাগালি করছে, আমরা আইনের প্রতি সম্মান রেখে অপেক্ষা করি আইন কি করে দেখে। আমার জাস্ট মনে হয়েছিল ব্যাপারটা, আরে এই জায়গায় যদি আমার মেয়েরা হতো, আমরা মেয়েরা অনেক দুঃখ সুখ ভোগ করে একটা জায়গায় আসি। আমিও এমনি ওইটা কি বলবো, সোনার চামচ দিয়ে মুখে নিয়ে এই জায়গায় আসি নাই। আমাকেও জীবনে অনেক কিছু চড়াই উতরাই করে আসতে হয়েছে, অবশ্যই অনেক কষ্ট সুখ দুঃখ পার হয়ে হ্যাঁ আমাকে এই জায়গায় আসতে হয়েছে। তো আমি একজন মেয়ে হয়ে আর একটা মেয়ের কষ্ট, আমার ঘরে 2টা মেয়ে, বাংলাদেশের কোটি কোটি মেয়ে নির্যাতিতা যেন না হয়। আর যদি অপরাধ করে থাকে, মিন্নি অপরাধ করেছে, প্রমাণিত হয়েছে যে মিন্নি, যেটা আমি তো মিন্নির পক্ষ নিয়ে কথা বলিনি না, মিন্নি নির্দোষ, এটা নিয়ে একবার কথা বলি নাই। অনেক লেখার ছিল, বলার ছিল, অনেকে তো যেহেতু আমি একটা দেখি নাই, আর আমাদের চলচ্চিত্রের কেউই এ ধরনের কথা বলেন নাই, খুব কম, 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম লোক। যেমন সোহান ভাই ছিলেন, সোহান ভাইয়ের সাথে আমার পারিবারিক সম্পর্ক, বাদল খন্দকার আমার পারিবারিক সম্পর্ক, যারা এরকম কয়েকজন আছেন, তো যারা সব সময় উঠা বসা কাজ করতেন। সবচেয়ে বেশি কাছে ছিলেন রাজীব সাহেব। তবে সামিরার শাশুড়ি নীলা ভাবি, তাদের মধ্যে একটু গন্ডগোল ঝামেলা ছিল, এটা ঘরে ঘরেই থাকে। আমরা কি বলতে পারবো অমুকের বউ শাশুড়ির সাথে কোনো, আগে আরো বেশি ছিল, ইদানিং সময় পাল্টেছে, মডার্ন হয়েছে দুনিয়া, শাশুড়িরাও বুঝে গিয়েছে বউদেরকে এরকম
করা ঠিক না, বউরাও আসলেই। বুঝে গিয়েছে, এখন অনেক পাল্টানো একটু সময়। আপডেট হয়েছে আর কি মানুষের হ্যাঁ, মন যেমন আমার মানসিকতা। দুই মেয়ের বিয়ে, ওরা আলহামদুলিল্লাহ শাশুড়ির সাথে ননাসদের সাথে এত সুন্দর সম্পর্ক, জি আমার সাথে আমার শ্বশুর বাড়ির সাথে এত সুন্দর সম্পর্ক। এটা সময় এখন পাল্টেছে, তখন ছিল ঝামেলা ছিল, সেটা কার দোষ তো আমি দেখিনি। হ্যাঁ তো ছিল ওইটার উপরে ভিত্তি করে রাজীব সাহেব আমার সাথে ওদের বাসায় যাইতেন, 2টা 2:30টায় বাসায় আসতেন সালমানদের বাসায়, তখন আমার সাথে গল্প হতো। ওইটার উপর ভিত্তি করে আমার কয়েকটা মন্তব্য ছিল। এটার জন্য দর্শকদের এতটা ক্ষিপ্ত হওয়ার কোনো কারণ নাই, এটা আমি একা বলি নাই, অনেকেই বলেছেন ওই সময়। অনেকেই অনেক কথা বলেছেন। ওটা কতগুলা পেপারওয়ালাদেরকে ওনারা গালি দিবেন, কতগুলা পেপারের এডিটরদেরকে গালি দিবেন, গুগলকে কিভাবে গালি দিবেন। এখন আমাকে গালি দেওয়া যায়, কারণ এখানে ফেসবুকে গালি দিতে কোনো লাইসেন্স লাগে না, কোনো ফাইন হয় না, সেটাই। এই আর কি। আচ্ছা জি, আমরা তাহলে শেষ করে দিই। আরেকটু একটা কোশ্চেন আছে হ্যাঁ প্লিজ। যে এবার রায় দিয়েছেন যারা মানে অর্থাৎ বিজ্ঞ জাজ যাকে বলে বিচারক, তিনি খুব ভেবেচিন্তে বলেছেন যে আসলে আমরা যে 11 জন আসামি রয়েছেন তার মধ্যে এক নম্বর হচ্ছে সামিরা হক অর্থাৎ সালমান শাহর স্ত্রী, সাবেক স্ত্রী যাও, এবং দ্বিতীয় হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই, 3 নম্বর হচ্ছেন ডন, আর বাকি রয়েছে ফারুক সাহেব, রিজভি আহমেদ, আরও A to Z, মানে 11 জনের লিস্ট একটা দিয়েছে তারা এখন পর্যন্ত। অর্থাৎ তারা দেশ ত্যাগ যেন না করতে পারেন। এই বিষয়টা নিয়ে কী বলবেন আপনি আসলে? আমি আসলে আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। যেমন আজিজ মোহাম্মদ সাহেব যিনি, আমি জি। ওনাকে কোনোদিন দেখিনি। একবার ফ্লাইটে, সেটা সম্ভবত ব্যাংকক থেকে বা সিঙ্গাপুর থেকে আসার সময় আমি আর রাজীব সাহেব ছিলাম, উনি বিজনেস ক্লাসে ছিলেন। তো দূর থেকে আমি দেখলাম, তো রাজীব সাহেবকে জিজ্ঞেস করলাম উনি না আজিজ মোহাম্মদ সাহেব, কারণ পেপারে দেখে তো চেহারা হ্যাঁ। মিলানো যায়। এইটুকু ছাড়া আমি জীবন ওনাকে দেখি নাই, আমি কোনোদিন ওনার বাসার দাওয়াতে যাই না। হ্যাঁ, রাজীব সাহেব যেতেন। সেটাই। আর তখন ওই যে ভাওয়াল রাজার নাতনি আমাদের বাসায় আসতেন, জি আমি ওনার নাম, আমরা কলকাতা থেকে আসতেন, ওই উপলক্ষে রাজীব সাহেব সহ ওনাদের দাওয়াত ছিল। রাজীব সাহেব আমাকে কোনোদিন নিয়ে যাননি, বা আমিও কখনো যাইনি, আমার সাথে ওনার সামনে সামনে দেখা হয়নি। আর রিজবি অন্যান্য যারা আছে তাদের সাথে আমার কোনো পরিচয় নেই। ডন। ডন, হ্যাঁ ডনের সাথে আমার পরিচয় আছে, কিন্তু এই ব্যাপারে আমার সাথে আসলে কখনোই ডিসকাস হয়নি। আর এর মধ্যে তো রাজীব সাহেব মারা গেলেন, ডনদের সাথে আমার খুব একটা দেখাও হয় নাই, খুব কম, আমার মনে পড়ে না এর মধ্যে দেখা হয়েছে। তো এই ব্যাপারে আমি আসলে মন্তব্য রাখতে পারি না। আইনের গতিতে চলবে, এখানে যেন স্বচ্ছতা থাকে, যেটা সত্যি সেটাই যেন বেরিয়ে আসে। সামের একজন মহিলা যদি সে নির্দোষী হয়, সে যেন ওটা কি বিনা দোষে দোষী না হয়। দোষী না হয়। আর নীলাভাবে একজন মা হারা, সন্তান হারা মা, হ্যাঁ, উনিও যেন ওনার সন্তানের বিচার পান যদি এই ঘটনা ঘটে থাকে। খুবই খারাপ কথা। জি জি। সালমান আমাদের বাচ্চা, পুরো বাংলার বাচ্চা, বাংলাদেশের একটা সম্পদ, কেন চাইবো না? সঠিক যতদিন এটার সত্যতা যাচাই না হবে, দুজনের জন্যই আমি চাই, দুজনই মহিলা। তো সামিরা দোষী হলে অবশ্যই ওর যেটা আইন বলবে সেটা হবে, নির্দোষ হলে অবশ্যই নির্দোষ হিসাবে সে, মানে আইন যেটা বিবেচ্য বিষয় মনে করবেন। আইনের প্রতি আমার সম্মান, এই ব্যাপারে আমার কোনো মন্তব্য আসলে নাই। আচ্ছা জি। এখন আসলে কেমন সময় পার করছেন আপনি আসলে? ওই বললাম, এখন তো বয়স হয়ে গিয়েছে, কিছু সোশ্যাল ওয়ার্কের সাথে কাজ করি, কিছু ফেসবুকে টুকিটাকি কাজ করি, কিছু লেখালেখি। এই সংসারে ওইরকম তো তেমন কোনো কাজ নাই। ছেলে আছে, ছেলের বউ আছে, ওরা তো মানে হুকুম দেওয়ার আগেই এনে খাবার হাজির করছে, প্রয়োজনীয় জিনিস হাজির করছে। ছেলেটা আল্লাহর রহমতে মানে আল্লাহর রাস্তায় ও এত নিবেদিত প্রাণ। মা বলতে, মায়ের প্রতি সম্মান কাকে বলো, এটা আমার ছেলেকে দেখে শেখার অনেক কিছু আছে। রাত 3টার সময় যদি বলি বাবা আমি একটু চা খাবো, ঘুম আসছে না, আমার ছেলে উঠে আমাকে চা বানিয়ে এনে দেয়। তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর নেয়ামত ছাড়া আর কিচ্ছু না। এটা অনেক বড় পাওয়া আসলে, অনেক বড় পাওয়া। এই যুগের মধ্যে এরকম ছেলে যে নাই তা না, তবে খুব একটা নাই, খুব একটা কম। হ্যাঁ। আর 2 মেয়ে আলহামদুলিল্লাহ, ওরাও ওদের শ্বশুর বাড়িতে ভালো আছে, আসে মাঝে মাঝে, আছে, এই মিলায়ে আছে। আর হ্যাঁ, 3 বেলা খাওয়া, একটা মাথা গুলো ঠাই থাকবে, আর কি লাগে? এই যে এইটুকু জীবনে আর কি লাগে? আর তো কিছু লাগে। সেটাই।
আচ্ছা, একটু যদি আমরা আরেকটু স্কিপ করি, যে একটা কোশ্চেন হারাই গেছিলাম, একটু যদি বলি প্লিজ, পারমিশন। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, যেটা হচ্ছে যে যদি মানে অর্থাৎ 96-এ যে ঘটনাটা ঘটেছিল সালমান শাহের সাথে, সেই মামলাটা থানায় নেওয়া হয়নি আসলে, যে হত্যা মামলা হিসেবে। এটা কি তখন জানতেন, বা আসলে এটা যে আইন শৃঙ্খলা বাহিনী পিবিআই? জি, মানে তখন আমার নিজেরও অত বেশি বয়স বা আইন আপনি নিয়ে এখন বেশি ওই সময়টা বুঝার- একদম ছোট। বুঝার বা ওই সময়ে আমার 2টা বাচ্চা মারা গেছে, আমি নিজেও মানসিকভাবে বিপর্যস্ত বা বিধ্বস্ত ছিলাম। ওই সময়ের আইনের ব্যাপারগুলো আমি জানি না, নেওয়া হয়নি এটা আমি তাও জানি না। আমি আজকে শুনলাম, বা এতদিনে এটা নিয়ে আমি এত ঘাটাঘাটিও করি না। আমি শুনতে পাচ্ছি তোমরা যেভাবে জি। মিডিয়া থেকে শোনো, পেপার পত্রিকা পড়ো, হ্যাঁ। ওইভাবে শোনা। আমি একটু বেশি শুনেছি, যে সেটা হলো রাজীব সাহেবের সাথে সালমানদের বাসায় আসা যাওয়া ছিল বিধায় আমি ওই দিক থেকে হয়তো জানতে তাও পারছেন সালমান তো। থাকতে, থাকতে, জি। সালমান মারা যাওয়ার পরে না, সালমান থাকতে আসা যাওয়া ছিল বিধায় এটা হয় কি, মানুষ আসলে মানুষের এত বেশি ক্লোজ হতে হয় না। বেশি যখনই ক্লোজ হবে, তার কিছু ব্যাপার তোমার অপছন্দ হবে, কিছু ব্যাপার আসলে। পছন্দ হবে। যতটুকু মানুষের ব্যালেন্স করে দূরত্ব বজায় রেখে চলা উচিত আমার মতে, অতটুকুই দূরত্ব বজায় রাখা উচিত। আমার জানা মতো রাজীব সাহেবের কাছ থেকে আমার গল্পের চলে বাসায় এসে গল্প করতেন, ওই সময় যতটুকু জানা অতটুকুই জানা। এর বাইরে আসলে ওই ব্যাপারে আমি, সাধারণ জনগণ যা জানা আমিও তাই জানি। যেদিন মারা গেল আপনি তো গিয়েছিলেন বোধে, যেটা আমি বলছিলেন। ভাবির সাথে সারাদিন ছিলাম। কি ঘটেছিল আসলে, কি দেখলেন? আমি তো আসলে রাজীব সাহেব ফোন করলেন যে সালমান মারা গেছে, তুমি একটু আসো, ভাবি একা। হ্যাঁ, নীলা চৌধুরী। নীলা চৌধুরী, জি। আমি ভাবিকে গিয়ে সম্ভবত পেলাম ঢাকা মেডিকেলে। আচ্ছা। ঢাকা মেডিকেলে ভাবি বারান্দায় বোধহয় ফ্লোরে বসা, কারণ ওনার সন্তান হারিয়েছেন, উনি চেয়ারে টেবিলে অত তো খোঁজার দরকার না। আমি ভাবিকে ধরে সান্ত্বনা দিচ্ছিলাম। তারপরে ওখান থেকে আমরা আমি নীলা ভাবির সাথে ওনাদের সম্ভবত ডিসকাউন্টের বাসা, যে বাসায় ভাবি থাকতেন ওই সময়, ওই বাসায় আসলাম। 3 তলা বা 4 তলায় হবে, ওই ফ্ল্যাটে গেলাম। ভাবি বাচ্চাকে নিয়ে, মানে সালমানকে নিয়ে সিলেট যাবেন, ওই ওই সময়টুকু পর্যন্ত ছিলাম। এর মাঝখানে কিছু কথা হয়ে গেছিল, কথাগুলো আজকে আমি আর রিপিট করতে চাই না। আচ্ছা আচ্ছা, তারপরে একটু যদি বলতেন আসলে আমাদেরকে, যেহেতু একটা ইনভেস্টিগেশনের ইয়ে হচ্ছে, আমি জানি আপনি এর মধ্যে নাই, বা আপনারা রাজীব সাহেব তো এই কাজে ব্যস্ত ছিলেন থাকার সবসময়। জন্য না, ওই সময় আমি যে কথাটা বলেছিলাম সেটা, এরশাদ সাহেবের একটা ছবি ছিল ভাবির রুমে, ভাবির মেকআপ বক্সের মধ্যে একটা এরশাদ সাহেবের ছবি ছিল। এটা দেখে আমার ভালো লাগেনি। আমার ব্যাপারে অনেকের খারাপ লাগতে পারে না, কোনো এক ইন্টারভিউতে আমার হয়তো চলে আসছিল। আজকেও আমি বলতে চাই না, যেহেতু তুমি জোর করলা এই কথাটা, তো অনেকে ইন্টারভিউতে তো এটা চলে গিয়েছে, ওটা অনলাইনে এখনো আছে। এইটা আপনার ইন্টারভিউ ছাড়া অনেকেই জানে যে এরশাদ সাহেবের রাজনীতি করতেন তিনি, এমন একটা বিষয় উঠে আসছিল। এটা শুধু আমি না, ওই সময়ের পত্র পত্রিকা লোকজন বা রাজনীতি অঙ্গনের লোকজন অনেকে জানতেন, সবাই জানতেন। আমার অতটুকু দেখা, ওইটা আর কি বলতে চাই না। এখন ভাবিরও বয়স হয়ে গেছে, আমারও বয়স হয়ে গেছে, তো এই আর কি। ওই ছবিটা ভালো লাগেনি আর কি। হ্যাঁ, ওই সময়টা আমার ভালো লাগে না। আর ভালো লাগা না লাগার স্বাধীনতা আমার আছে, না লাগতেই পারে। আমার ব্যাপারও যেমন আমার বিয়ে নিয়ে অনেকের ভালো লাগে না, কিন্তু আমি না জানি আমার জুতার সাইজ কত, আমার জুতার মধ্যে কয়টা প্যারেক আছে, কয়টা সেলাই আছে। একজন গার্জিয়ান ছাড়া এই সময়ে অনেকেই আমাকে বাজে মন্তব্য করেন বিয়ের কারণে। ওই আমি তখন 34 বছর, 3টা বাচ্চা। আমার সবচেয়ে বড় বাচ্চাটার বয়স ছিল 11 বছর। তারপরে 4 বছর আর একটা 5.5 বছর, এরকম ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমার তো একজন গার্জিয়ান দরকার ছিল, যেহেতু আমার কোনো গার্জিয়ান ছিল না। রাইট। আর সবাই বলে, আপনি কি ওনার স্মৃতি নিয়ে থাকতে পারতেন না? এটা তো আসলে নিয়ে থাকতে পারতাম, টুই করে ঘুরে বেড়াতাম, উল্টাপাল্টা কাজ করতাম, তখনও মানুষ বলতো মহিলা খারাপ, তখন আরো খারাপ বলতো মানুষ, তখন আরো খারাপ বলতো। হ্যাঁ, এখন কথা হচ্ছে আসলে দর্শকদের তো কমেন্ট করতে পারমিশন লাইসেন্স লাগে না, বা এটার উপরে কোনো বিধিনিষেধ নাই। ওরা বিয়ে করলেও দোষী বানাই ফেলবে, বিয়ে না করলেও দোষী বানাই, ওরা মত দিবে বিভিন্ন রকম। তাদের কাজ তারা করুক, আমার কাজ আমি করি। আমি ভালো আছি কিনা এটা হলো বড় কথা। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। জি, আপনার কি মনে হয় আসলে, আমার ব্যক্তিগত মত, যে আসলে সালমান শাহ আত্মহত্যা করতে পারে, বা এই ধরনের কোনো
কিছু এর জানতে আগে পেরেছি? যেটা ও আমি যেটা শুনেছি সেটা হলো এইভাবে মিডিয়াতেই শোনা বা লোকমুখেই শোনা। আহ, ও এর আগেও একবার এরকম একটা নিয়েছিল, আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা বোধহয় মানে ম্যাট্রিকের আগে বা ম্যাট্রিকের পরে এরকম সময়ে। এটা আমি শুনেছি, আমি দেখি নাই, কারণ ওই সময় তো আমি দেখার কথা না, না। আমার শোনা কথা। শোনার কথা। এইটা ওইটুকু এখন আমি বলতে পারি না যে ওর কাছের লোকজনরা বলতে পারে। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। সর্বশেষ কী চান আপনি আসলে এটার? অবশ্যই যেটা সত্যি সেটা বের হয়ে আসুক। আজকে আমি ওর সত্যি না চাইলে কালকে আমার সন্তান হলে আমার সন্তানের সত্যি কে আনবে? একদম ঠিক, হ্যাঁ। ওইটাই, যেটা সত্যি ওইটাই আসুক। এর আগেই তো বললাম যে কারোর প্রতি যেন অন্যায় না। এই যে একে একে কতগুলো তদন্ত হইল, পিবিআই করলেন, ওইটার উপরে আসলে ডিপেন্ড করেই আমি বলেছিলাম যে এটা ও যেটা করেছে ও নিজেই এটার সিদ্ধান্ত নিয়েছিল। 30 বছরের উপরে ভিত্তি করেই বলেছিলাম, যেহেতু 3টা সরকার, কোনো সামেরাদের এমন কোনো ক্ষমতা বা এমন কোনো টাকা পয়সা এমন বড় লোক কিছুই না যে তিনটা গভর্নমেন্টকে, এটা তো গভর্নমেন্টের প্রতি অসম্মান করা হয় এভাবে বলতে। আইনের প্রতি 30 বছরের আইনের প্রতি অসম্মান করা হয়। তো ওইটার উপর ভিত্তি করে আমার বক্তব্য ছিল, গতবারের বক্তব্য। এখন যখন ব্যাপারটা আবার নতুন করে আসছে, অবশ্যই আবার নতুন করে সমাধান আসুক, সুন্দর একটা রেজাল্ট আসুক। জি, ধন্যবাদ আপনাকে। একটু রাজীব সাহেবের স্মৃতি নিয়ে যদি বলতেন, সামনে তো প্রয়াণ দিবস চলে আসছে, কি বলবো? আমরা জানি যে আপনি আসলে মনে প্রাণে এখনো ওনাকে অনেক ফিল করেন। যদি আপনার সন্তানদের জন্য পারিবারিকভাবে একটা জায়গায় আপনি হয়তো সাংসারিকভাবে জীবনযাপন করছেন, এটা কি সবারই করতে হয়? জীবন তো আসলে থেমে থাকে না, থেমে থাকবে না কখনোই। জি, এই জায়গায় যদি আমি মারা যেতাম, রাজু সাহেবের ওই সময় রাজু সাহেব একা চলতেন না। কাঞ্চন ভাইয়ের জাহানারা ভাবে মারা গেছেন, কাঞ্চন ভাই কি একা ছিলেন না। কাঞ্চন ভাইয়ের এরপর আরো 2বার বিয়ে দিয়েছে। তো একজন মহিলা যখন বিয়ে করে সে সর্বদোষে দোষী হয়ে যায়। রাজীব সাহেব আমার সন্তানের বাবা, আলাদা একটা সম্পর্ক থাকে, সন্তান, মা, বাবা, এই 3টা পয়েন্ট মিলায় একটা সম্পর্ক। এটাকে মন থেকেও ফেলে দেওয়া যায় না, ভুলে যাইতে চাইলেও ভুলে যাওয়া যায় না। আর উনি বাংলাদেশের একজন এত বড় একজন শিল্পী, ওনার ভয়েস, ওনার কাজ, ওনার মেধা, একে তো আমার বাচ্চাদের বাবা হিসেবে আর একজন শিল্পী হিসেবে সব সময় ওনার প্রতি আমার সম্মান আছে এবং থাকবে। সেটাই। এই সামনে তো 14ই নভেম্বর, ইভেন আমার বড় মেয়ের জন্মদিন 15ই নভেম্বর, 14ই নভেম্বর ওনার মৃত্যুবার্ষিকী। তো বড় মেয়ের জন্মদিনটা আমরা করি না, ওনার মৃত্যুবার্ষিকীর জন্য। একটা উদ্ভট কথা মানে ছড়িয়েছে একটা সময়, আমরা শুনেছি যে উনি যখন হসপিটালে ছিলেন আপনি শেষবারের মতো তাকে দেখতে যাননি। আসলে এই যে এই ধরনের কথা আমরা দেখেছি, ভিডিওটাও আছে, দেখলাম এখানে কাঞ্চন ভাই আছেন, তার সেই বরিশালের ওয়াইফও ছিল। এই যে উদ্ভট কথা, না বরিশালের ওয়াইফ ছিল। আচ্ছা, এটা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আর কি। আমাদের তো ওই সময় ছোট একদম। অন্য একজন মহিলা, উনি ওই মাসুদের মা না। আচ্ছা। আর যেদিন থেকে এপ্রিলের 1 তারিখ, 31শে মার্চ ওনার রোগ ধরা পড়ে, সেটা 2004। জি, 2004-এ। ওই দিন থেকে আমি ওনাকে নিয়ে কখনো সিঙ্গাপুর 2 মাস, ব্যাংকক 2 মাস, ইন্ডিয়া 2 মাস, এইভাবে করে করে আমার 9 মাস কেটেছে। তারপরে এখানে এসে ডেল্টা হসপিটাল, ওটা কি লাস্টে যেটা ছিল, লাস্টের হসপিটাল যেখানে মারা গেলেন, আচ্ছা আচ্ছা, ওই হসপিটালে, ওইটা এত পপুলার একটা হসপিটাল, নামটা মনে করতে পারছি না। তো এইখানে সার্বক্ষণিক, এবং উনি মারাও যান কিন্তু আমার কুলে। আমি আর একটু জান থাকতে আমি বলছি যদি উনি মারাই যান তাহলে আমার বাসায় চলে যাবে। তো গাড়ির উপরে রাজীব সাহেবের ভাই ছিলেন, কাজিন, চাচাতো ভাই শানু, ওদের বাড়িও পটুয়াখালী, রাজীব সাহেবের চাচাতো ভাই। আচ্ছা। লোকমান ছিল, রাজীব সাহেবের পিএস ছিল লোকমান ছিল, আমি ছিলাম, আমার বড় ছেলে দীপ ছিল। 2 পাশে এক পাশে দুজন করে আমরা এইভাবে বসা। তো মারাও যান, আমি এরকম হাতটা হাতের মধ্যে নেওয়া, আমার হাতের উপরে উনি চোখ খুললেন, তারপর চলে গেলেন। তখন আমি তো বুঝি নাই, আমি কখনো দেখি নাই কাউকে মারা যেতে। তখন ভাবি কলমা পড়েন, ভাই নাই, ভাই চলে যাচ্ছে। আমার কিসের চলে যাচ্ছে? ওই যে চোখ খুলছে, সেন্সে ফেরত আসছে, আমি এইটাই বলছিলাম। কারণ ওই সময় তো বয়সটাও কম আপনার।
হ্যাঁ, না আমি মারা যেতে আসলে সামনাসামনি কাউকে দেখিনি। জি। চোখ খোলা মানে আমি ভেবেছিলাম যে ওনার সেন্স ফেরত আসছে, এই ছিল একদম আমার হাতের উপরে উনি মারা গেলেন। আর লোকজন এগুলো বলবে কি আসে যায়। আবার বাড়িঘর সব বিক্রি করে দিয়েছেন, না, ওনার বাড়িঘর সম্পদ বিক্রি যা করি আছে নাই। বলতেছে। না, এটা ছিল পটুয়াখালীতে ওই পরিবারের জন্য ওনার ছেলেরাও কিন্তু একটা মন্তব্য করেছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি, পটুয়াখালীতে ওই বাচ্চাদের জন্য একটা কাপড়ের ওটা কি অনেক বড় একটা ক্লথ স্টোর বলে আর কি। ক্লথ স্টোরটা করে দেওয়া, ওইখান থেকে ওই পরিবারের খরচ চলতো। আচ্ছা। আমার পরিবারের জন্য একটা গেস্ট হাউস, নিচতলা দুতলা মিলে 10টা রুম নিয়ে একটা গেস্ট হাউস ছিল, মানে আমার এই উত্তরার বাড়িতে। জি। তো পরে যখন আমি দেখলাম একটা গেস্ট হাউস, মানে এটা আমি আর খুলে বলতে চাই না, আমার পক্ষে চালানো সম্ভব না ওটা। একা আসলে একার জন্য না, আমাদের পরিবেশ পরিস্থিতি গেস্ট হাউস এর বুঝে নিতে হবে, এটা হ্যান্ডেল করা আমার পক্ষে কঠিন আসলে সম্ভব না। আমার পক্ষে সম্ভব না, যেহেতু কত রকমের লোক আসে, তুমি কতজনকে কাবিননামা চেক করে করে কি রুম দিতে পারবে? না, সম্ভব না। তখনও কিছু মানুষ কোন দলের কে, এগুলো আমি নাম বলবো না, হ্যাঁ, আমাকে মানে বিভিন্ন ভাবে ওনারা এটা কি হ্যারাসমেন্টের মতো আসলে এরকম কিছু একটা। তখন আমি সিদ্ধান্ত নিলাম আমার ছেলেকে ডেকে, একদিন আমি গেস্ট হাউস বন্ধ করে দিয়েছি। আমি কালকে খাবো কি জানতাম না। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। তো ছেলেকে বললাম যে বাবা আমাদের কষ্ট হবে, কারণ আমাদের সোর্স অফ ইনকাম ওইটা ছাড়া আর কিছু ছিল না। ওইটা আমি বন্ধ করে দিলাম। কেন বন্ধ করে দিলাম ওই ডিটেইলসে না যায়। জি, ওটা দরকার নেই। হ্যাঁ, তো বন্ধ করে দিয়ে আমি ডেভেলপারকে দিয়ে আমার একটা জায়গা কেনা ছিল নলভোগে, আমি ওইখানে বাড়ি করে চলে যাই। আর আমি 3টা বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, রাজু সাহেব মারা গেছেন 21-22 বছর। হ্যাঁ, আমি কি দিয়ে চললাম? বাচ্চাদের 3 বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, 3 বাচ্চার বিয়ে দেওয়া অত সোজা? বড় ছেলেটা ইন্ডিয়া পড়াশোনা করতো। হ্যাঁ, হ্যাঁ, তো এই কঠিন পরিস্থিতির মুখে আর কি কঠিন কাজ আমি পার করেছি। এখানে যদি আমার বাড়ি বিক্রি করতে হয় করেছি, আমি তো বিক্রি হইনি না, আমি তো বাচ্চা একটা বিক্রি করে দেই নাই। বাড়ি ঘর গয়না জমি জমা এগুলো কিসের জন্য? জীবন ধারণের জন্য, তো বিপদ আপদের সঙ্গী হিসেবে। তো আমি বাড়ি বিক্রি করে দিয়ে আমার বাচ্চাদের আমি রাস্তায় রাখি নাই, আমি আবার বাড়ি করেছি, বাকি টাকা দিয়ে আমি বাচ্চাদের চালিয়েছি। আমার এমন কোনো সামর্থ্য বা এমন কোনো পড়াশোনা ছিল না যেটা আমি চাকরি করে মাসে লাখ টাকা বেতন পাবো, 3 বাচ্চা নিয়ে পালতে পারবো, সেটাও আমার ছিল না। আমার প্রয়োজনে আমি করেছি, এটা অন্য কারো বাড়ি আমি বিক্রি করি না। আমার বাচ্চাদের জিনিস, বাচ্চার বাবার বাচ্চাদের সম্পদ। হ্যাঁ, বাচ্চাদেরকে ভালো রাখতে গিয়ে, ভালো রাখতে বলে আমি একদম আলিশান কিছু রাখিনি না, সেটা জানি। ন্যূনতম একটা লাইফ লিভিং স্ট্যান্ডার্ড লাইফস্টাইল হইতে গেলে আমার টাকার দরকার ছিল। আমি 20-21-22 বছর এই 3 বাচ্চা লালন পালন করা, এদের বিয়ে শাদী দেওয়া, লেখাপড়া করানো, ওদের ভরণ পোষণ এগুলো সব করেছি। তো এটা বাড়ি বিক্রি করেছে না রেখেছে, যে বলে বাড়ি বিক্রি করেছে, ওকে একদিন 1 কেজি আপেল নিয়ে আমার বাচ্চাদের দেখতে আসছিল। আসলে না, রাজেশ সাহেবের ছেলেরাই বলেছেন অনেক ইন্টারভিউতে যে তারা তো সব নিয়ে, আমাদের তো কিছুই দেয়নি আমাদের। না না না, ওরা আসলে এইখানকার যে বাড়িটা, এই বাড়ি আমার নামে অর্ধেক ছিল। আমারও সারা জীবনের যা টুকিটাকি জমানো, যা গয়না কাটি মিলায়ে, রাজীব সাহেবেরটা মিলায়ে এই বাড়িটা আমার। যেহেতু আমি ওনাকে 9 মাস সেবা যত্ন দিয়েছি, একজন রুগী টানা, পেশাব পায়খানা টানা কিন্তু তত সহজ না। না না, মন মানসিকতার ব্যাপার আছে, ভালোবাসার ব্যাপার আছে। তো উনি আমাকে মারা যাওয়ার 3 মাস আগে উনি আমাকে ওনার নামে যা অর্ধেক ছিলেন এটা আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছেন। আর ওইখানে যে 650 কাঠা বা 600 কাঠা প্লাস জমি জমা আছে, ওগুলো কাউকে দিয়ে যাবেন। আমি অনেকদিন চাই না, আমি বুধহয় 10-15 বছর পরে যখন বললাম যে ওখানকার জমি জমা কিছু এই বাচ্চাদেরকে দেওয়া, এদের এখন বিয়ে শাদী দেওয়ার বয়স, বিয়ে শাদী দিতে গেলে একটা ঢাকা শহরে তো জানো কিভাবে কি খরচ লাগে, অত বড় না করলেও ছোট মোটোর মধ্যে দিতে গেলেও একটা খরচ লাগে। ওটা বলাতে ওরা খেপে গিয়ে এই জিনিসগুলো করেছে, বিশেষ করে বড়টা। হ্যাঁ, ছোটটা খুব ভালো মানুষ। হ্যাঁ, মাসুদ মামুন, দুইজন তো, ছোট মামুন ছোট মামুন ধার্মিকও। হ্যাঁ, মামুন খুব ভালো মানুষ। মামুন এখনো কয়েকদিন আগেও ফোন করে বলছে, মা আপনাদের সম্পদ আমি বেঁচে থাকলে আপনার বাচ্চাদের হোক, আমি আমার ভাই বোনদের হোক আমি দিব, এই কথা বলেছে। তারপরে এই সম্পত্তির কারণে ওদের সাথে আমার ভালো আসা যাওয়া ছিল।
আর এইখানে যেটা আরেকটা পূর্বাঞ্চলের ল্যান্ড ছিল ওইটার পেপার বিক্রি করে আমি ওদেরকে 50% দিয়েছি। আমার বাচ্চাদের হক যেটা 50% হ্যাঁ। আমি রেখেছি। 50% থেকে সিঙ্গেল পার্সন আমি রাখি নাই। ওদেরকে এনে খাইয়ে দাইয়ে